হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর লেসন 1 টেলস অফ ভোলা কানপা গল্পটি পড়ব। লেখকের নাম হলো মনোজ দাস। দেখো, টেলস অফ ভোলা কানপা, আমরা জানি TELL টেল মানে হচ্ছে বলা, সেটা হচ্ছে ভার্ব ফর্ম, আর TLE টেলটা হচ্ছে নাউন ফর্ম। এই টেল কথাটি মানে হলো গল্প। টেল থেকে প্লুরালে হয়েছে টেলস, তাহলে টেলস অফ ভোলা কানপা। ভোলা কানপা হচ্ছে প্রপার নাউন। এখানে দেখো গ্র্যান্ডপা, যদিও এটা কমন নাউন, কিন্তু এই কমন নাউনটাকে এখানে প্রপার নাউন হিসেবে ইউজ করা হয়েছে। গ্র্যান্ডপা কথাটি মানে হলো গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডপা এগুলো সব কমন নাউন, কিন্তু যেহেতু ভোলার দ্বারা এটা ফলোড আপ হচ্ছে, সেই কারণে গ্র্যান্ডপাটাও এখানে প্রপার নাউন হিসাবে ট্রিট হচ্ছে। তো যেহেতু তিনি খুব ভুলে যেতেন বাস্তবিক লাইফে, সেই কারণে মনোজ দাস রসিকতা করে সেই দাদুর নাম দিয়েছেন ভোলা দাদু। তাহলে ভোলা দাদুর গল্পগুলি, তাহলে টেলস থেকে আমরা এখানে বুঝতে পারছি এখানে একটি গল্প নয়, এখানে অনেকগুলি গল্পই তিনি বলেছেন, তার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ঠিক আছে, তো আমরা এখানে গল্পটি শুরু করার আগে আমরা মনোজ দাস সম্পর্কে জেনে নেব। দেখো, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। মনোজ দাস 1934, যার জন্ম হয়েছিল 1934 সালে, আর মৃত্যুর কথাটা এখানে দেওয়া নেই, কিন্তু যদি তার মৃত্যু হয়েছিল 2021 সালের 27শে এপ্রিল। রিসেন্টলি তার মৃত্যু হয় 2021 সালের 27শে এপ্রিল তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 87 বছর। তো সেই মনোজ দাস, তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। ইনি ছিলেন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত বাইলিঙ্গুয়াল রাইটার। ভারতীয় পুরস্কারপ্রাপ্ত বাইলিঙ্গুয়াল কথাটা মানে হচ্ছে দ্বিভাষিক। বাই কথাটা মানে হলো টু, আর লিঙ্গুয়াল মানে ল্যাঙ্গুয়েজ। যিনি দুটি ল্যাঙ্গুয়েজ জানতেন, সেই জন্য তাকে বাইলিঙ্গুয়াল রাইটার বলা হচ্ছে। তাহলে সেই মনোজ দাস ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষিক একজন লেখক ছিলেন। হু রাইটস, যিনি লিখেছেন ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি উড়িয়া ভাষাতেও লিখেছেন এবং ইংরেজি ভাষাতেও লিখেছেন। হি হ্যাজ রিটেন মেনি নভেলস, তিনি অনেক উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেলগস, আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তো তিনি অনেক উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরিজ অনেক ছোটো গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, ট্রাভেলগস মানে অনেক ভ্রমণ কাহিনী লিখেছেন, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, এবং ভারতবর্ষের ইতিহাস এবং সংস্কৃতি এগুলোর ওপরেও তিনি অনেক বই লিখেছেন। এবার আমরা টেক্সট সম্পর্কে পড়ব। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি। তো আমরা যেটা গল্পটা পড়বো, এটা হচ্ছে মনোজ দাসেরই লেখা টেলস অফ ভোলা কানপা, যেটা মেন যে গল্পটা, সেই গল্প থেকে এটা একটা এক্সট্রাক্ট অংশ, একটা ছোটো করে নেওয়া হয়েছে, একটা সম্পাদিত অংশ আমরা পড়ব। হুইচ ন্যারেটস, যেটা বর্ণনা করে ভোলা কানপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার, যেটা ভোলা দাদুর হাস্যকৌতুক দুঃসাহসিক অভিযানের কথা ব্যক্ত করে। সিন থ্রু দ্য আইস অফ আ ইয়ং ম্যান, যেটা অল্প একটা ইয়ং ম্যান, যেটা তার নিজের চোখে দেখেছিলেন সেই সমস্ত হাস্যকৌতুক অভিযানগুলো, সেই ইয়ং ম্যান যিনি খুব ভোলা দাদুকে, হু হ্যাড নোন হিম ক্লোজলি, যেটা ভোলা দাদুকে খুব ক্লোজলি তিনি চিনতেন বা জানতেন, তিনি তার অভিজ্ঞতার কথা এখানে শেয়ার করেছেন। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অ্যান্ড ভোলা কানপা, ভোলা কানপার যে সরলতা অ্যান্ড ফরগেটফুলনেস, এবং তার যে ভুলে যাওয়ার টেন্ডেন্সি। এই সিম্পলিসিটি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ফরগেটফুলনেস এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ভোলা কানপা যে তিনি ভুলে যেতেন, এবং তার যে সহজ সহজ যে তার আচরণ, এইগুলোই প্রোভাইডস অ্যান এলিমেন্ট, সেটা গল্পের মধ্যে একটা এমন একটা উপাদান এনে দেয় অফ হিউমার, এলিমেন্টস অফ হিউমার মানে হচ্ছে হাস্য কৌতুকের উপাদান এনে দেয়, অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, যে হাস্য কৌতুকের উপাদানের ওপরই গল্পটি নির্ভর করে। এবার আমরা টেক্সটটা পড়ব। দেখো, ভোলা কানপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা কানপা এবং তার স্ত্রী বসবাস করতেন আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে। আর লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডোড দেয়ার হার্ট, একটা বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরকে আচ্ছাদিত করে রাখত। যেখানে তার স্ত্রী এবং ভোলা কানপার স্ত্রী বসবাস করতেন, সেই কুঁড়ে ঘরের ওপরে একটা বট গাছের ছায়া, একটা বড় বকুল গাছ সেই ইয়েটাকে, কুঁড়ে ঘরটাকে আচ্ছাদিত করে রাখত। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, সেই বকুল গাছে বসবাস করত একদল বাঁদর। ভোলা কানপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা কানপা এবং তার স্ত্রী সেটাতে কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাত্রে, উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল,
তো এখানে উই বলতে ভোলা গানপার স্ত্রী, ন্যারেটার নিজে এবং আরও কিছু পার্সন তারা ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, তারা একটা গ্রামের উৎসব দেখে তারা ফিরছিল। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, যখন তারা রাস্তা ধরে ফিরছিলেন তখন রাস্তাটা ছিল দীর্ঘ রাস্তা এবং সেই রাস্তাটা ছিল ফগি মানে কুয়াশাচ্ছন্ন। দ্য রোড ওয়াজ ফুল অফ ফগ, সেই জন্য এখানে ফগি বলা হচ্ছে। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে আমি ফিরছিলাম। তো ন্যাড়াটা তখন খুব ছোট ছিলেন, তিনি ছোট থাকাকালীন তিনি ওই গ্রামের চৌকিদারের কাঁধে চেপে তিনি তখন ফিরছিলেন। সাডেনলি ভোলা গানপা লেট আউট আ লাউড ওয়েল, হঠাৎ করে ভোলা গানপা চিৎকার করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, তো প্রত্যেকেই অবাক হয়ে গেছিলো, আমাদের দলের প্রত্যেকেই অবাক হয়ে গেছিলো। এখানে পার্টি বলতে এখানে দল, যে দল বেঁধে আমরা ফিরছিলাম আমাদের দলের প্রত্যেকেই অবাক হয়েছিল তিনি চিৎকার করলেন কেন। উই হল্টেড কথারই মানে হলো সাময়িক সময়ের জন্য থামা। আমরা হল্টেড করেছিলাম, আমরা কিছুক্ষণের জন্য থেমেছিলাম। তারপরে এনকোয়ারি রিভিল্ড, যখন এনকোয়ারি মানে অনুসন্ধান করে দেখা গেল যে ভোলা গানপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা গানপা নিয়ে গেছিলেন তার নাতিকে টু দ্য ফেস্টিভ্যালে, সেই গ্রামের উৎসবে ভোলা গানপা তার নাতিকে নিয়ে গেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, তিনি শক্ত করে ধরেছিলেন সেই নাতির দুটি আঙুলও তিনি শক্ত করে ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, তিনি লক্ষ্যই করেননি কখন সেই আঙুলগুলি ফসকে যায়। ভোলা গানপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গানপা আগের মতোই কন্টিনিউ করছিল, যেভাবে তার নাতির আঙুলগুলোকে ধরেছিল ঠিক সেই পজিশনেই তার আঙুলগুলোকে তিনি সেইভাবেই রেখে দিয়েছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গানপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তারপর কোনো একজন ভোলা গানপাকে প্রশ্ন করে আপনি কি ধরে আছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তখন ভোলা গানপার সেই নাতির কথা মনে পড়ে অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, এবং তিনি চিৎকার করে ওঠেন। মাই ফাদার, তারপরে দেখো বলছে মাই ফাদার চোজ টু শার্প টায়ার্ড ম্যান, আমার বাবা যাদের দৃঢ়দৃষ্টি মানে যারা দেখতে ভালো পায়, যাদের তীক্ষ্ণ দৃষ্টি আছে, সেরকম দুজনকে ঠিক করলেন ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক টু দ্য উইথ ভোলা গানপা, যারা ভোলা দাদুর সাথেই যাবে টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদুও যাবেন এবং তার সাথে আরও দুজন যাবেন যাদের দৃষ্টিশক্তি প্রখর। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, কিন্তু তাদেরকে গিয়ে বেশিক্ষণ খুঁজতে হয়নি, গ্র্যান্ডসনকে কিন্তু তারা গিয়েই তারা পেয়ে গিয়েছিল, তার নাতিকে যাওয়া মাত্রই পেয়েছিলেন তারা, তাদেরকে আর খোঁজাখুঁজি বেশি দরকার পড়েনি। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার আ কাউস বেলি, সেই ভোলা গানপার নাতি সে একটা আরামদায়ক আশ্রয় গ্রহণ করেছিল একটি গরুর পেটের তলায়। তারপর দেখো আই রিমেম্বার অ্যানাদার ফান ইনসিডেন্ট, তার মানে এখানে ন্যারেটার আর একটা অন্য একটা ঘটনার কথা বলছেন অ্যাবাউট ভোলা গানপাকে নিয়ে, রিলেটেড বাই মাই ফাদার, যে ঘটনার সাথে ন্যারেটারের বাবাও যুক্ত আছে। তো তিনি এমন একটা ঘটনার কথা বলতে যাচ্ছেন আমাদেরকে যে ঘটনার মধ্যে ন্যারেটারের বাবা সেই ঘটনার মধ্যে আছেন। ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন, এটা ছিল একটা বর্ষণমুখর বিকেলবেলা, যে বিকেলবেলায় ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, সেরকম একটা বৃষ্টিমুখর বিকেলবেলার কথা বলা হচ্ছে। ভোলা গানপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, যখন সেরকম বিকালবেলায় যখন বৃষ্টি পড়ছিল, ভোলা গানপা এরকম সময়ে প্রচণ্ড উত্তেজিত হয়ে, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে হচ্ছে তিনি এতটাই উত্তেজিত হয়েছেন যে যেন তিনি ওয়াইল্ড হয়ে গেছেন, তাই উত্তেজনায় বন্যভাবে তিনি আমার বাবাকে বললেন, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবাকে এবং বাবার বন্ধুদেরকে বললেন দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, যে তিনি নাকি একদল জলদস্যুদের দেখেছেন। আ গ্যাং অফ পাইরেটস এটা হলো কালেকটিভ নাউন। দে ওয়ার বারিং আ লার্জ বক্স, সেই দে বলতে এখানে সেই জলদস্যুরা, সেই একদল জলদস্যু তারা কী করছিল, ওয়ার বারিং আ লার্জ বক্স, একটা বড় বাক্স পুঁতে দিচ্ছিল। বারিং কথাটি মানে হচ্ছে পুঁতে দেওয়া, মাটিতে পুঁতে দেওয়া বারিং। কোথায় পুঁতছিল? আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, সেই বালিয়াড়িগুলি অনেক ছিল, সেই বালিয়াড়িগুলির একটি বালিয়াড়ির তলায় তারা সেই জলদস্যুরা তারা একটা বড় বাক্স পুঁতে দিচ্ছিল। অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ, যে সি শোরটা ছিল আমাদের গ্রামের পাশে, তাহলে আমাদের বাই কথায় মানে হচ্ছে নিয়ার, আমাদের গ্রামের পাশে যে সি শোরটা ছিল, যে সমুদ্র সৈকত ছিল, সেই সমুদ্র সৈকতে যে স্যান্ড ডিউনসগুলো ছিল, যে বালিয়াড়িগুলো ছিল, সেই বালিয়াড়িগুলোর মধ্যে একটা বালিয়াড়ির তলায় সেই জলদস্যুরা একটা বড় বাক্স পুঁতে দিচ্ছিল।
At once, father and his friends started looking for the hidden treasure. যখনই ভোলা দাদু এই গল্পটি বলেছে বা এই কথাটি বলেছে, ঠিক তখনই আমার বাবা সঙ্গে সঙ্গে, অ্যাট ওয়ান্স কথাটি মানে হলো ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি বা অ্যাট ওয়ান্স সঙ্গে সঙ্গে ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং বাবার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর, তারা খুঁজতে শুরু করে দ্য হিডেন ট্রেজার, সেই লুকায়িত সম্পত্তি। তারা হয়তো ধরেই নিয়েছিল সেই বড় বাক্সের মধ্যে হয়তো বড় কোনো সম্পত্তি আছে। ইভিনিং পাস্ট অন টু নাইটস, এভাবে খুঁজতে খুঁজতে সন্ধ্যা গড়িয়ে রাত্রি হলো। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, তারপরে চাঁদের আলো দেখা গেল, চাঁদের আলো সেই কেম থ্রু দ্য ক্লাউডস, সেই মেঘ থেকে সেই চাঁদের আলো যেন ঠিকরে পড়ছিল। তো আ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, প্যাক অফ জ্যাকেলস এটাও একটা কালেকটিভ নাউন, ঠিক ওই গ্যাং অফ পাইরেটসের মতো প্যাক অফ জ্যাকেলস হলো কালেকটিভ নাউন। সে একদল শেয়াল তখন তারা হাউলিং করছিল, মানে গর্জন করছিল। ইট ওয়াজ পাস মিডনাইট, প্রথমে সন্ধ্যা থেকে হলো রাত্রিবেলা, আবার সেই রাত্রিবেলা থেকে গড়িয়ে গড়িয়ে সেটা আস্তে আস্তে পাস মিডনাইট হয়ে গেল, মানে মাঝ রাত্রিবেলাও পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই মুহূর্তে ভোলাগানপা কনফেস দ্যাট, এই মুহূর্তে ভোলাগানপা স্বীকার করলো যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, এখানে সত্যিকারের সম্পত্তি বলে কিছু নেই। ইট ওয়াজ অল আ ড্রিম, এটা ছিল সবটাই তার স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যে স্বপ্নটি সে দুপুরে ভাত টাত খেয়ে যে ভাত ঘুম তিনি দিচ্ছিলেন, সেই ভাত ঘুমের সময় যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নতে তিনি এই সমস্ত কাণ্ড কারখানা দেখেছিলেন। তারপরে ভোলাগানপা হ্যাড গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন, তাহলে এটা গেল সেকেন্ড ঘটনা। এরপরে ন্যারেটার আরেকটি ঘটনার কথা বলছেন, এটা একটা থার্ড ইনসিডেন্ট বা থার্ড টেল আমরা বলতে পারি, তৃতীয় গল্প। কি বলছে দেখো, ওয়ান্স ভোলাগানপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, তোমরা দেখবে সুন্দরবনসের আগে এখানে দা ইউজ করা হয়েছে, প্রপার নাউন, তবু এখানে দা ইউজ করা হয়েছে কেন? কারণ সুন্দরবন হচ্ছে একটা গ্রুপ অফ আইল্যান্ডসের আগে দা বসে, ঠিক আছে, এবং তার আগে দেখো এখানে ইন প্রিপোজিশনটা ইউজ করা হয়েছে। তাহলে কি বলা হলো, ওয়ান্স মানে একদা এক সময়, ভোলাগানপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার, ভোলাগানপা এক দুঃসাহসিক অভিযান করেছিল সুন্দরবনে। সুন্দরবনস কথাটা দেখো প্লুরাল, যে সুন্দরবনের শেষে দেখো এস যোগ রয়েছে, মানে এটা দ্বীপপুঞ্জ বলে এটা প্লুরাল ফর্মে করা হয়েছে। ইন দোজ ডেজ, তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোম দ্য ডেন্স জঙ্গল অব দ্য সুন্দরবনস, তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগাররা ফ্রিলি মানে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারত ইন দ্য ডেন্স জঙ্গল মানে হচ্ছে ঘন জঙ্গল, অব দ্য সুন্দরবনস, তখনকার দিনে সুন্দরবনের ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগাররা মুক্তভাবে বিচরণ করত। পিপিল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, যদি কেউ আসতো পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্যাস্তের পর, পার্টিকুলারলি মানে যে বিশেষ করে, আফটার সানডাউন মানে সূর্যাস্তের পর, বিশেষ করে সূর্যাস্তের পর সুন্দরবনের লোকেরা, লোকেরা মানে সাবধান হতো, টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, যদি কাউরি ফেরা দরকার পড়তো বা এমার্জেন্সি থাকতো, তারা কিন্তু দল বেঁধে তারা আসতো, কেউ কিন্তু একা বা সোলো কেউ আসতো না, তো বিশেষ করে সূর্যাস্তের পর। তো ভোলাগানপা যেহেতু ভুলে গেছিলো, তিনি নিশ্চয়ই এরকম কোনো কাণ্ড ঘটিয়েছিলেন। ওয়ান ইভিনিং ভোলাগানপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, একদিন সন্ধ্যাবেলায় ভোলাগানপা ফিরছিলেন ফ্রম দ্য উইকলি মার্কেট, এক সপ্তাহের বাজার করে ভোলাগানপা ফিরছিলেন সন্ধ্যাবেলায়, তখন সূর্য অস্ত গেছে। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম, ঠিক হঠাৎই তার থেকে 5 গজ দূরত্বে বা 5 গজ দূরে তিনি শুনতে পেলেন দ্য গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগারের সেই বাঘের গর্জন শুনতে পেলেন। ভোলাগানপা ঘুরে দেখলেন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, এবং ঘুরে ঘুরে তিনি সেই রয়্যাল বেঙ্গল টাইগারের সেই উজ্জ্বল মুখের মুখোমুখি হলেন। ভোলাগানপা তখন ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে ক্লাইম্বড আপ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, ভোলাগানপা কী করলেন, সঙ্গে সঙ্গে কাছাকাছি একটা বট গাছ ছিল, সেই বট গাছে তিনি উঠে পড়লেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 times, সে বাঘটা গর্জন করছিল এবং সার্কেল দ্য ট্রি, সেই গাছটাকে 100 পাক সেই গাছটার চারদিকে 100 পাক সে দিল,
যে গাছটার উপরে ভোলা গানপা উঠে গেছিলো। তাই বলা হচ্ছে দ্য টাইগার রোড, দ্য বাঘটি গর্জন করলো অ্যান্ড সার্কেল দ্য ট্রি, এবং সেই গাছটার দিকে 100 বার ঘুরলো, অ্যাবাউট মানে হচ্ছে প্রায় 100 টাইমস। মানে যে গাছটির উপরে ভোলা দাদু উঠে গেছিলো সেই গাছটির চারপাশে সে বাঘটা 100 বার ঘুরপাক দিয়েছিল। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ, তারপর সেই বাঘটি বসে পড়ল। বুশ বলতে ঝোপঝাড়, একটা ঝোপঝাড়ের তলায় সে বাঘটি বসে পড়ল। উইদাউট টেকিং ইটস আই অফ হিম, সে ভোলা দাদুর দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল, তার সাথে কোনো রকমভাবে আই কন্ট্যাক্ট না হারিয়েই সে ভোলা দাদুর দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। যখনই সে ভোলা দাদু নামবে তখনই তাকে অ্যাটাক করবে, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে সে ভোলা দাদুর দিকে তাকিয়েছিল। উইথ নাইট ফল, রাত্রি হওয়ার সাথে সাথে দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, রাত্রি হওয়ার সাথে সাথে সেই জঙ্গলটা অন্ধকার হলো অ্যান্ড সাইলেন্ট, এবং নিস্তব্ধ হলো। ভোলা গানপা কুড হিয়ার, ভোলা গানপা শুনতে পাচ্ছিল দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিপস, শুকনো পাতার উপরে যখন সেই বাঘটা লেজের বাড়ি মারছিল ভোলা গানপা সেই শব্দটা শুনতে পাচ্ছিল। আওয়ার্স পাস্ট, এইভাবে ঘন্টা বা ঘন্টা পেরিয়ে গেল। তারপর দেখো ডন ব্রোক, ভোরবেলা হলো, উইথ দ্য কুইং অফ ডাবস, ঘুঘু পাখির ডাকে ভোরবেলা হলো। ভোলা গানপা কেম ডাউন, ভোলা গানপা সেই গাছ থেকে নেমে এলো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আ লিটিল অ্যাওয়ে, তো সেখানে সেই গাছটার কাছেই দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন, কিছু লোক সেখানে জড়ো হয়েছিল, অন আ মাউন্ট মানে একটা ঢিবির ওপরে, আর লিটিল অ্যাওয়ে, যে গাছে ভোলা গানপা আশ্রয় নিয়েছিল সেই গাছ থেকে একটু দূরেই একদল লোক একটা ঢিবির ওপরে জড়ো হয়েছিল। ভোলা গানপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা গানপা সেই গাছ থেকে নেমে সেই মাউন্টে চলে গেল, সেই ঢিবিতে উঠল। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স, সেখানে গিয়ে প্রথম যে লোকটাকে তিনি দেখলেন সেই লোকটাকে গিয়ে তিনি রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন। কিসের জন্য? ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, তার কাছ থেকে কিছু জল খাবে বলে, জল খাওয়ার জন্য সে অনুরোধ করলো। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, তো যাকে ভোলা গানপা কিছু জল খাওয়ার জন্য অনুরোধ করেছিলেন সেই লোকটি কিন্তু বাঘটিকে ওয়েট করতে দেখেছিল, সেই লোকটি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারটাকে ওয়েট করতে বা অপেক্ষা করতে দেখেছিল। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সেই লোকটি খুব হতবুদ্ধি হয়ে গেল। সে বলছে হোয়াটস ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, তো সে হি আস্কড ভোলা গানপা, সে ভোলা দাদুকে সেই লোকটি প্রশ্ন করলো যে আপনার সিক্রেটটি কী, আপনার গোপন রহস্যটা কী, দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস, যে আপনি খুব সহজেই পেরিয়ে এলেন সেই হাংরি বিস্ট, সেই ক্ষুধার্ত পশুর পাশ দিয়ে আপনি সহজেই পেরিয়ে এলেন, অ্যান্ড ইট ডিড নাথিং, এবং সে আপনাকে কিছুই করলো না। তো এইটা দেখে সে অবাক হয়ে গেছিলো। নেক্সট দেখো দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম, তখন বাঘটি কী করছিল, বাঘটি তার অঙ্গ প্রত্যঙ্গগুলো টান টান করছিল, অ্যান্ড ইয়নিং, এবং হাই তুলছিল। দেন ভোলা গানপা রিমেম্বার্ড দ্য টাইগার, তখন ভোলা গানপার সেই বাঘের কথা মনে পড়লো, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং তার দিকে তিনি তাকালেন। তার মানে কি ভোলা গানপা সে বেমালুম ভুলে গেছিলো সেই বাঘের কথা, তার কাছে জল পিপাসাটাই বড় ছিল, তার জল পিপাসা পেয়েছে এবং সঙ্গে সঙ্গে সে গাছ থেকে নেমে চলে গেছিলো সেই লোকটির কাছে জল চাইতে। তো তিনি বেমালুম সে বাঘের কথা ভুলে গেছিলেন। তো সেই কারণেই দেখেন যখন বলা হচ্ছে যে টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম অ্যান্ড ইয়নিং, বাঘটা তারপর কী করছিল, সে অঙ্গ প্রত্যঙ্গগুলো টান টান করছিল এবং সে হাই তুলছিল। তখন ভোলা গানপার মনে পড়লো সেই বাঘটিকে দেখে, রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, তখন ভোলা গানপা বাঘের কথা মনে পড়লো, যখন সেই লোকটি এই প্রশ্নটি করলেন তখন ভোলা গানপার সেই বাঘের কথা মনে পড়লো এবং তিনি বাঘটার দিকে তাকালেন। ভোলা গানপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা গানপা তিনি ভয়ে প্রায় তার সেন্সেস হারিয়ে ফেলেছিলেন, তার অনুভূতিগুলো হারিয়ে ফেলেছিলেন। হি র্যান ব্যাক হোম, তিনি ছুটতে ছুটতে বাড়ি ফিরে এলেন। তারপর হাফ আ সেঞ্চুরি ল্যাটার মানে হচ্ছে 50 বছর পর, সেঞ্চুরি কথাটি মানে হচ্ছে 100 বছর, আর হাফ আ সেঞ্চুরি মানে হচ্ছে 50 বছর। তো 50 বছর পর ভোলা গানপা লেফট আস, ভোলা গানপা আমাদেরকে ছেড়ে চলে গেলেন, ফর এভার মানে চিরকালের জন্য ছেড়ে চলে গেলেন, ওয়ান মর্নিং একদিন সকালবেলায়, অ্যাট দ্য এজ অফ 95, যখন ভোলা গানপার 95 বছর বয়স, তিনি একদিন সকালে তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন, মানে তিনি মারা গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80-year-old মানে হচ্ছে 80 বছরের স্ত্রী দুঃখ প্রকাশ করলো খুবই। এখানে তোমরা
খেয়াল করবে, দেখো 80 ইয়ার মাঝখানে রয়েছে হাইফেন, এই হাইফেন থাকার জন্য কিন্তু 80 ইয়ার্স হলো না। যদি এখানে হাইফেনটা না থাকতো তাহলে কিন্তু 80 ইয়ার্স ওল্ড কিন্তু কথাটা ইউজ হতো। তোমাদের যে কোনো একটাভাবে লিখতে হবে, যদি তোমরা 80 ইয়ারের মাঝখানে যদি হাইফেন দিয়ে দাও তাহলে কিন্তু 80 ইয়ার্স এস কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? তাই এখানে যেহেতু ওরা হাইফেন ইউজ করেছে সেই কারণে কিন্তু এখানে কোনো এস ইউজ করা হয়নি। তো হিজ 80 ইয়ার ওল্ড ওয়াইফ, তার 80 বছরের বৃদ্ধ স্ত্রী, ল্যামেন্টেড মাচ, তিনি খুব দুঃখ প্রকাশ করলেন। তাহলে যখন ভোলা গানপা মারা গেলেন 95 বছর বয়সে, তার স্ত্রী তখন বয়স কত? 80 বছর। মানে স্বামী স্ত্রীর মধ্যে ডিফারেন্স কত ছিল? 15 বছর। তার 80 বছরের স্ত্রী যখন 95 বছর বয়সে তিনি মারা গেলেন, তার 80 বছরের স্ত্রী অনেক দুঃখ করলেন। সি সেট, তিনি বললেন, সি সেট উইথ আ সাই, তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, এই বৃদ্ধ লোকটি হয়তো শ্বাস নিতেই ভুলে গিয়েছিল। যে লোকটি এতটা ভুলে যায় যে রয়্যাল বেঙ্গল টাইগারকেও ভুলে যেতে পারে, সে রয়্যাল বেঙ্গল বাঘকে ভুলে যাওয়ার মতো সে শ্বাস নিতেও ভুলে যেতে পারে। সেই জন্য তার ওয়াইফের সন্দেহ ছিল হয়তো তিনি শ্বাস নিতে ভুলে গেছিলেন, না হলে তিনি আরও কয়েক বছর বাঁচতেন।